এ পর্যায়ে সরলরেখারই একটি বিশেষ টাইপের ইকুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আমাদের এই যে চিত্র অনুযায়ী, অর্থাৎ আমাদের একটা সরলরেখা যেটা অবশ্যই এক্স অক্ষকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করে। তো আমি এখানে ধরে নিয়েছি যে এই সরলরেখাটা আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এ বিন্দু। এবং এই যে অরিজিন অর্থাৎ মূল বিন্দু ও থেকে এই যে এ বিন্দুটার দূরত্ব কত, এই দূরত্বটাকে মনে করা হলো এ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0 এবং এই সরলরেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম b বলা হচ্ছে। এবং এই যে অরিজিন মূল বিন্দু থেকে এই b বিন্দুর যেটা দূরত্ব সেটাকে b দ্বারা সূচিত করা হচ্ছে। তাহলে b বিন্দুর স্থানাঙ্ক কত হবে? b বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b। এখন যদি আমি এইটা দেখতে চাই যে এই ab এর সমীকরণ, অর্থাৎ ab এর সমীকরণ, ab রেখার সমীকরণ, তাহলে কেমন হবে? অর্থাৎ এ বি রেখার যেহেতু সমীকরণ আমরা দেখতে চাচ্ছি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? a, 0। তাহলে আমি এটাকে সমীকরণ হিসাবে লিখি, অর্থাৎ এটাকে বিন্দু হিসেবে কনসিডার করতেছি যে এ বিন্দুর স্থানাঙ্ক কত, সেটা হচ্ছে a, 0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0, b। তাহলে আমরা যদি এখন এই এ বি এর সমীকরণটা দেখতে চাই, এখন এই ক্ষেত্রে আমাদের কাছে এইটাকে, এই যে এটা আমাদের কাছে x1 এবং এইটা y1। সিমিলারলি এটার ক্ষেত্রে এই 0ই আমাদের কাছে কি? এই 0 আমাদের কাছে x2 এবং এই bটা আমাদের কাছে y2। তো আমি যদি এই ab এর সমীকরণটা এখন দেখতে চাই যে ab এর সমীকরণটা অ্যাকচুয়ালি কি হবে, তো আমাদের কাছে জানা আছে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। একদম বেসিক যে ইকুয়েশনটা x মাইনাস x1, সরি জায়গায় আসলে মাইনাস হবে x মাইনাস x1, এবং এইটা হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইডে হবে কত? রাইট সাইডে হবে হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এইটা হচ্ছে সরলরেখার একদম বেসিক ইকুয়েশন। তো এখন আমি এখানে যে x1 y1 x2 y2 যে বিন্দুগুলো আছে সেগুলো যদি বসাই তাহলে যে ইকুয়েশনটা পাওয়া যাবে ফাইনালি y মাইনাস y1। y1 বলতে কত? এই যে আমার কাছে y1 0। তো আমি একটু দ্রুত করতেছি, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। x1 বলতে কত? এই যে আমার কাছে x1 বলতে a, x মাইনাস a। দিস ইকুয়াল টু y1 মাইনাস y2। y1 কত? সেটা 0, অর্থাৎ 0 মাইনাস b ডিভাইডেড বাই x1 মাইনাস x2। x1 কত? x1 টা হচ্ছে a, তাহলে কত হবে এখানে? a মাইনাস x2 কত? x2 বলতে এই যে 0, a মাইনাস 0। তো এখন যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে কেমন হবে ইকুয়েশনটা? এবং আমি এখান থেকে খুব সুন্দরলি বুঝতে পারি যে y মাইনাস 0 যেটা হচ্ছে y, x মাইনাস a এবং এখানে 0 মাইনাস b। তো ক্যালকুলেট করলে ফাইনালি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে y মাইনাস 0, এখানে তো অনলি y ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু এইখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে মাইনাস b উপরে ডিভাইডেড বাই নিচে অ্যাকচুয়ালি a। তো এটার পরের কাজ কি? এই যে এখন যদি আমি আর গুণ করি তাহলে কিন্তু আমার সমীকরণটা চলে আসবে। সমীকরণ কত আসবে তাহলে? y দ্বারা একে গুণ করলে হবে ay ইকুয়াল টু এই যে মাইনাস b দ্বারা যদি একে গুণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস bx মাইনাসে মাইনাসে প্লাস ab। এইটা হচ্ছে মূলত ইকুয়েশন আসবে। এবং আমি যদি এরপরে করতে যাই আরো যে তারপরে কত আসে এটা একটু দেখি, আমি এইখানে করতেছি বাকি অংশটা। তাহলে আমাদের যে জিনিসটা থাকে যে y এবং সবগুলোকে যদি আমরা একদিক করি, যে মাইনাস bx টাকে যদি ওই পারে দেই তাহলে এরকম আসে ইকুয়েশনটা দেখতে, যে ax প্লাস bx প্লাস ay, সরি bx প্লাস ay হবে এখানে, যেহেতু x এর কোএফিসিয়েন্ট b। তো এই জায়গায় যেটা আসতেছে সেটা হচ্ছে bx প্লাস ay ইকুয়াল টু ab। এই পর্যন্ত আসে। এবং এখন আরেকটা লক্ষণীয় বিষয় যে এই পাশে যে ab আছে, এই ab টাকে যদি আমি, অর্থাৎ এক সাইডকে যদি আমি 1 বানাইতে চাই তাহলে উভয় পক্ষকে আমাকে ab দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এটা এই অংশের নিচেও আসবে ab, অর্থাৎ আমি একটা আদর্শ সমীকরণ বানাইতে চাচ্ছি যারা এই অংশের নিচেও আসবে ab, অর্থাৎ আমি উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করতেছি,
তাহলে ভাগ করলে কত আসবে? এখানে a b b কাটা গেল 1 এবং এখানে bx বাই ab প্লাস ay বাই ab এবং এখানে b b কাটাকাটি হলে ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এইটা হচ্ছে সরলরেখার আরো একটা ইকুয়েশন, যেটা আমাদের পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গায় এই ইকুয়েশনটা কাজে লাগবে, অর্থাৎ x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এইটাও মূলত সরলরেখার সমীকরণ এবং এটা একটা স্পেশাল সমীকরণ। স্পেশাল সমীকরণ এজন্য বলা হচ্ছে, যদি কোনো সরলরেখাকে আমি এই যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1 এই ফরম্যাটে লিখতে পারি, তার মানে এই যে x এর নিচে যেটা থাকবে, এখানে লক্ষণীয় বিষয় কি, x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে x অক্ষ থেকে কর্তিত অংশ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে y এর নিচে যে অংশটা থাকবে সেইটা কি, এই y এর নিচে যেটা থাকবে সেটার পরিচয় হচ্ছে এই যে y অক্ষ থেকে কর্তিত অংশ। তো এইটা আসলে এই সরলরেখাটার বেসিক ইকুয়েশন। তো আমাদের কাছে যদি এখন যে কোনো ইকুয়েশন থাকে, যেমন আমি এখানে একটা ইকুয়েশন উদাহরণ হিসেবে নিচ্ছি, যেমন আমি যদি একটা ইকুয়েশন লিখি এরকম যে 3x প্লাস 4y, সে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। তো এইটা একটা সমীকরণ এবং এই সরলরেখাটা আমি যদি এখন যদি প্রশ্ন হয় যে এই সরলরেখাটা x অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে বা y অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, তো এইটা দেখার জন্য আমাদের এই সরলরেখাকে আদর্শ আকারে লিখতে হবে। এখন আদর্শ আকারটা কি? আদর্শ আকারটা এই যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, অর্থাৎ x ডিভাইডেড বাই সামথিং প্লাস y ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু 1। এইটাই হচ্ছে আমাদের সরলরেখার একটা আদর্শ ইকুয়েশন। তো এই কোন একটা সমীকরণকে আমি যদি আদর্শ ইকুয়েশনে লিখতে পারি, তাহলে আমি কেবল বুঝতে পারবো যেটা x এর নিচে যেটা আছে সেটা x অক্ষের কর্তৃত্বাংশ, সিমিলারলি y এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ। তো আমি এটাকে যদি আদর্শ আকারে লিখতে চাই তাহলে এই অংশকে আমার 1 হতে হবে, অর্থাৎ তাহলে কি দ্বারা ভাগ করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে। এখন 12 দ্বারা তো এই অংশকেও ভাগ করতে হবে। তো এই অংশকে ভাগ করে দিলে ফাইনালি যেটা আসবে যে x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু এই পাশে আসবে আমার 1। তাহলে এখন সুবিধাটা কি হলো? সুবিধা হলো যে x এর নিচে কত আছে? x এর নিচে আছে 4। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে x অক্ষের কর্তৃত্বাংশ 4 এবং y এর নিচে কত আছে? y এর নিচে আছে আমাদের 3। তার মানে y অক্ষের কর্তৃত্বাংশ 3। তো এই মূলত এটা একটা আদর্শ সমীকরণ যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এই আকারের সমীকরণের ক্ষেত্রে আমি বুঝবো কি যে x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x অক্ষের কর্তৃত্বাংশ এবং y এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ। এখন এটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, কারণ x অক্ষের পজিটিভ দিকেও সেট করতে পারে, নেগেটিভ দিকেও সেট করতে পারে। সিমিলারলি y অক্ষের পজিটিভ দিকেও সেট করতে পারে, আবার নেগেটিভ দিকেও সেট করতে পারে। তো এই প্রবলেমে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এই দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, এবং এই যে এটা একটা সরলরেখার সমীকরণ এবং এটা একটা সরলরেখার সমীকরণ, বলা আছে যে এই দুইটা একই সরলরেখা নির্দেশ করলে p এর মান কত। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে টেকনিকটা অবলম্বন করব, যেমন আমরা একটু আগে যে আদর্শ সমীকরণটা দেখে আসলাম যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। তো আমরা যে কাজটা করব এই দুইটা সরলরেখাকে আমরা আদর্শ আকারে লেখার চেষ্টা করব। তো প্রথম সমীকরণটা কি ছিল আমাদের? প্রথম সমীকরণটা ছিল 3x প্লাস √3y প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমি এটাকে যদি ওই পাশে দেই তাহলে হবে হচ্ছে -2। এবং এখন যদি আমি আদর্শ সমীকরণ লিখতে চাই তাহলে এই অংশ আমার ইকুয়ালের বাম পক্ষ হওয়া লাগবে 1, তাহলে আমাকে ভাগ দিতে হবে -2 দ্বারা। তো সেই ক্ষেত্রে যেটা আসবে যে 3x ডিভাইডেড বাই -2, এখানেও আসবে কত? প্লাস √3y ডিভাইডেড বাই -2 এবং এই অংশ হবে কত? -2 দ্বারাই যেহেতু আমি ভাগ করছি সুতরাং এই অংশটা এবার হয়ে যাবে 1। তো এইটা ছিল আমাদের প্রথম অংশের কাজ এবং এখানে আমি আরো সিম্পলিফাই করতে পারি, যেমন এই যে 3টা এখানে থাকার যে কথা, এই 2 এর নিচে থাকার সেই কথা, অর্থাৎ ফাইনালি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে x ডিভাইডেড বাই -2/3, সিমিলারলি প্লাস এখানে লেখা যাবে y ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই √3। এইটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। অর্থাৎ প্রথম সমীকরণটাকে যদি আমি আদর্শ আকারে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারবো।
এরপরে আমি যে কাজটা করতে পারি, আমি যদি সেকেন্ড ইকুয়েশনকে যদি আমি আদর্শ আকারে লিখতে চাই, আমি একটু এই পাশে দেখাচ্ছি। সেকেন্ড ইকুয়েশনটা কত ছিল আমার? x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তো এই ইকুয়েশনটাকে যদি আমি আদর্শ আকারে লিখতে চাই, তাহলেও এই পাশে কত হওয়া লাগবে? এই পাশে আমার 1 হওয়া লাগবে। সুতরাং p দ্বারা ডিভাইড করে দিতে হবে। তো p দ্বারা আমি ওইভাবে যদি ভাগ করে দিই, তাহলে যেটা আসবে যে x কোসাইন আলফা ডিভাইডেড বাই p, এখানেও হবে ডিভাইডেড বাই p। তারপরে যেটা আসবে যে প্লাস y sin আলফা, y sin আলফা, y sin আলফা ডিভাইডেড বাই p, y sin আলফা ডিভাইডেড বাই p দিস ইকুয়াল টু 1। তো এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এবং এখানে আরো আরো সিম্পল ভাবে করা যায়, যেমন এই যে x টা যদি খালি রাখতে চাই, তাহলে এই যে x cos আলফা যেটা, এটা নিচে চলে আসবে আসলে। অতএব ফাইনালি এখান থেকে যেটা লেখা যাবে যে x ডিভাইডেড বাই p বাই cos আলফা, x ডিভাইডেড বাই p বাই cos আলফা, p বাই cos আলফা। এবং এখান থেকে যেটা লিখতে পারি যে প্লাস y ডিভাইডেড বাই p বাই sin আলফা, y ডিভাইডেড বাই p বাই sin আলফা দিস ইকুয়াল টু 1। তো এই যে দুইটা ইকুয়েশন, আমি এই দুইটা ইকুয়েশনকে যদি একটু মার্ক করে দেখাইতে চাই, হাইলাইট করে, যে এই দুইটা ইকুয়েশন মূলত একই ইকুয়েশন নির্দেশ করে। এটা যে আমাদের প্রথম ইকুয়েশন, এটাকে আমি আদর্শ আকারে লিখেছি, এবং এইখানে মাত্র আমি যেটা লিখলাম দ্বিতীয় ইকুয়েশন, এইটাকে আদর্শ আকারে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই দুইটা ইকুয়েশন এখন যদি আমি চিন্তা করি যে এই দুটো ইকুয়েশন যেহেতু একই ইকুয়েশন নির্দেশ করে, কাজেই এটার এক্স এর নিচে যে অংশটা আছে এবং এইটার এক্স এর নিচে যে অংশটা আছে, এই দুই অংশটা ডেফিনেটলি কি হবে? সমান হবে। এমনি করে এটার যেটা ওয়াই এর নিচে যে অংশটা আছে সেই অংশটা এবং এটার ওয়াই এর নিচে যে অংশটা আছে সেই দুই অংশটাও অবশ্যই কি হতে হবে? অবশ্যই সমান হতে হবে। সুতরাং আমি এখান থেকে যেটা লিখতে পারি যে p ডিভাইডেড বাই cos আলফা দিস ইকুয়াল টু কত? -2 ডিভাইডেড বাই 3। সিমিলারলি p ডিভাইডেড বাই sin আলফা দিস ইকুয়াল টু কত? -2 ডিভাইডেড বাই √3। তো এখান থেকে এই দুইটা জিনিস অবশ্যই লেখা যাবে যে p ডিভাইডেড বাই cos আলফা, p ডিভাইডেড বাই cos আলফা দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু আমার -2 ডিভাইডেড বাই 3, -2 ডিভাইডেড বাই 3। এইটা একটা ইকুয়েশন। এবং এখান থেকে আমি যদি একটু সিম্পলিফাই করে জাস্ট cos আলফা ইকুয়াল টু লিখতে চাই, তো cos আলফা ইকুয়াল টু আমি যেটা পাবো সেটা হচ্ছে, অর্থাৎ আমি যদি আর গুণ করে লিখি, তাহলে cos আলফা ইকুয়াল টু লিখতে পারবো 3p ডিভাইডেড বাই -2। এটা একটা ইকুয়েশন দিয়ে আমি রাখি আপাতত, এটা আমি 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এবং এখান থেকে আমি যে পরবর্তী যে অংশটা লিখতে পারবো যে এই যে p ডিভাইডেড বাই sin আলফা দিস ইকুয়াল টু লেখা যাবে -2 ডিভাইডেড বাই √3। এবং এটা যদি আমি সমান ধরি, তাহলে এখান থেকে যেটা আসবে আমি sin আলফার ভ্যালুটা পাবো। তাহলে এখান থেকে sin আলফার ভ্যালুটা কত হবে? sin আলফার ভ্যালুটা হবে √3p ডিভাইডেড বাই -2, √3p ডিভাইডেড বাই -2। এটা পাবো আমি sin আলফার ভ্যালু। এটা আমি 4 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। এবার আমাদের যেটা বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে হচ্ছে p এর মান। তো p এর মানটা বের করার জন্য আমাদেরকে এবং এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনটাকে এবার যে কাজটা করতে হবে, একটা পাইছি আমি cos আলফা এর এক্সপ্রেশন এবং একটা হচ্ছে sin আলফা এর এক্সপ্রেশন। তো এই দুটাকে যদি আমি স্কয়ার করে যোগ করি, অর্থাৎ আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি যে 3 স্কয়ার লেখার সময় আমি কিভাবে লিখবো আসলে, 3 স্কয়ার যোগ 4 স্কয়ার করে পাই। কারণ কি, আমি যদি এই দুটোকে স্কয়ার করে যোগ করি, তাহলে এই যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার একটা মান আসবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারবো কি, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডের অবস্থা কি হবে? রাইট হ্যান্ড সাইডের অবস্থা হবে যে এইটাকে স্কয়ার, অর্থাৎ এটাকে স্কয়ার করলে হবে 9p স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এইটার স্কয়ার, অর্থাৎ এই যে এটার রাইট হ্যান্ড সাইডের উপর স্কয়ার করলে হবে √3 এর উপর স্কয়ার করলে হবে 3, অর্থাৎ এটা হবে সিম্পলি 3p স্কয়ার ডিভাইডেড বাই 4। এই যে অংশ, এখন খেয়াল করে দেখবো এই যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এইটার ভ্যালু কত? এটার ভ্যালু অ্যাকচুয়ালি 1। এবং ফাইনালি এখান থেকে ক্যালকুলেট করলে আমি p এর মানটা আসলে পাওয়া যাবে। p এর মানটা কত আসবে আমাদের এই ক্ষেত্রে? p এর মান হবে যে p ইকুয়াল টু
ক্যালকুলেট করে আমি দেখবো এই যে 4 আছে, লসাগু 4 হবে এবং 9 পি স্কয়ার আর 3 পি স্কয়ার মিলাই হবে হচ্ছে 12 পি স্কয়ার। এবং পরবর্তীতে যেহেতু পি স্কয়ার আছে তাহলে রুটও করতে হবে একবার, তাহলে রুট করলে দেখা যাবে পি এর মানটা আসবে 1 ডিভাইডেড বাই √3। তো এইটাই অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমটার সলিউশন, যে এই যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া ছিল এবং দিয়ে বলা ছিল যে এই দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে যে পি এর মান কত। এবং এখান থেকে মজার ব্যাপার হচ্ছে অনেক সময় পি এর মান বের করতে বলে, বা এখানে যে আরো একটা আননোন ছিল আমাদের কজ আলফা বা সাইন আলফা, এই যে আলফা অ্যাকচুয়ালি। তো অনেক সময় যে পি এর মান না বলে অনেক সময় বলতে পারে যে আলফার ভ্যালু কত, বা পি এর মান এবং আলফার মান উভয় চাইতে পারে। তো আমরা যদি একটা সামহাও বের করতে পারি, যেমন আমি এই ক্ষেত্রে পি এর ভ্যালুটা বের করলাম এবং এই পি এর ভ্যালুর সাহায্যে এখন এই পি এর মানটা আমি যদি এই ইকুয়েশনে বসাই, যে আননোন সম্বলিত ইকুয়েশনে বসাই, তাহলে কিন্তু এখান থেকে আলফার মানটা ক্যালকুলেট হয়ে যাবে। বা এখানে না বসাই আমি যে 3 নাম্বার বা 4 নাম্বার যে ইকুয়েশনটা পাইছি না, এই ইকুয়েশন গুলোতেও বসানো যাবে। আমি যদি চাই সাপোজ এখানে যদি আমি যে 3p এর জায়গায় আমি পি এর মানটা বসাই, তাহলে সেখান থেকে কিন্তু আলফার মানটা বের হবে। কিংবা আমি চাইলে এই 4 নাম্বার ইকুয়েশনেও বসাতে পারি, যে পি এর জায়গায় আমি যদি মান বসাই, তো সেখান থেকে আমার আলফার ভ্যালুটা ক্যালকুলেট হয়ে যাবে। তো এই টাইপের ইকুয়েশন গুলোকে আমি সলভ করতে পারি, প্রবলেম গুলোকে, যে সরলরেখার যে আদর্শ সমীকরণ অর্থাৎ x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, এই টাইপের সরলরেখার সমাধান দিয়ে আমি বেশ কিছু প্রবলেম করতে পারি এভাবে খুব ইজিলি।